ড্রামার শুরুতেই আমরা যে মেয়েটিকে দেখি তার নাম ছিল এমি। তার চোখে পৃথিবীটা যেন গোলাপি রঙে ভরা, আর সে কোনো বিষয়ে তেমন একটা সিরিয়াস না। এমি বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিল। সে নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। সবসময় বলে বেড়ায় সে খুবই আকর্ষণীয়, সুন্দর আর প্রাণবন্ত। এমনকি সে বিশ্বাস করে সে মায়ের কাছ থেকে এই সৌন্দর্যের উত্তরাধিকার হয়েছে। এমির নিজের মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউই নেই। সবকিছু ঠিকঠাক চলছিল। এমিও নিজের জীবন দারুণ উপভোগ করছিল। কিন্তু হঠাৎ এক ব্যক্তি তার জীবনে আসে। আজও লোকটা তার মধ্যে অনেক বেশি কিউরিওসিটি জাগায়। সেই লোকটি একদিন হঠাৎ তার সামনে দাঁড়িয়ে বলেছিল, তুমি এখন থেকে আমার ওয়াইফ। এমি তো এটা শুনে একেবারে অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কিভাবে একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে মুহূর্তের মধ্যে সে একজন বিবাহিত নারী হয়ে গেল। লোকটার কথা নকল করে এমি হাসতে হাসতে বলে, কি হয়েছে মিস, কোনো সমস্যা? আর তখন সে নিজেই উত্তর দেয়, না, একদমই না। তবে একটা কথা স্বীকার করে, লোকটার সঙ্গে বিয়ের পর থেকেই সে সত্যি সুখে আছে। সবসময় উৎসাহে ভরপুর থাকে। তার হাজবেন্ড খুবই ক্ষমতাবান। সবাই তার কথা মেনে চলে। কিন্তু এমি জানে, বাইরে থেকে যতই কঠিন দেখা যাক না কেন, ভিতরে ভিতরে সে অনেকটা সরল। আর এমির কাছে প্রায় বোকা বনে যায়। এরপর দেখা যায় এমি একেবারে স্বপ্নের জগতে হারিয়ে গেছে। সে নিজেই গান গাইছে, আবার নিজেই নিজের সঙ্গে কথা বলছে। কখনো নিজের ক্যারেক্টার প্লে করছে, আবার কখনো হাজব্যান্ডের ক্যারেক্টার প্লে করে উত্তর দিচ্ছে। তবে এতক্ষণে সে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছে। তার স্বামীর আসল পেশা কি? সে না চোর, না ড্রাইভার, না কোনো কোম্পানির ম্যানেজার। এসব সাধারণ পেশা তার জন্য না। আসলে তার হাজব্যান্ড হলো এক বিশাল মাফিয়া সংগঠনের বস। এরপর গল্প অতীতে চলে যায়। তখন এমির সঙ্গে তার ফিউচার হাজব্যান্ডের এখনও দেখা হয়নি। টিচার মেডিসিন বিষয়ে লেকচার দিচ্ছিলেন। নর্মাল মেডিসিন আর নিয়ন্ত্রিত মেডিসিনের মধ্যে পার্থক্য বুঝাচ্ছেন। ঠিক সেই সময় এমির নজর সবার দিকে পড়ে। কারণ ক্লাসে এমির একটুও মনোযোগ ছিল না। বরং তার এতটাই ঘুম পাচ্ছিল যে তাকে দেখলেই অন্যদেরও হাই উঠতে শুরু করে। কিন্তু হঠাৎ যখন টিচার মাদকদ্রব্য নিয়ে পড়াশোনা শুরু করেন, তখন এমির চোখ একদম চকচক করে উঠে। তার ধারণা হয় এই টিচার নিশ্চয়ই মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নাকি স্টুডেন্টদের ব্রেইন ওয়াশ করে নিজের মাদক বিক্রির জন্য লোক বানাতে চাইছেন। অধ্যাপক খেয়াল করেন যে এমি একা একাই বিড়বিড় করছে। তাই তিনি তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন, তোমার সমস্যা কি? ক্লাসে বসে একা একা কি বলছো? তখন এমি উত্তর দেয়, আপনি কেন আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে চান? এতে আপনার কি লাভ? অধ্যাপক তো কোনো কিছুই বুঝতে পারেন না। তিনি অবাক হয়ে যান যে এমি আসলে কী সব আজগুবি কথা বলছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তাকে ক্লাস থেকে বের করে দেন। কিন্তু মজার ব্যাপার হলো, এমি নিজেই বিশ্বাস করে যে সে ঠিক বলছে। ক্লাস থেকে বের হওয়ার আগেও সে বলে, যদি আপনার বেতন কম হয় তাহলে আমাদের বলুন, আমরা সবাই মিলে টাকা তুলে আপনাকে সাহায্য করব। তাই বলে আমাদের মাদক ব্যবসায় জড়াবেন না। এসব শুনে অধ্যাপকের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। তিনি চিৎকার করে বলেন, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। এসব দেখে ক্লাসের বাকি স্টুডেন্টরা এমির এই কল্পনাশক্তির জন্য অনেকটা হাসাহাসি করতে থাকে। ক্লাস থেকে বের হয়ে এমি গিয়ে বসে তার চাচাতো বোন শিলার পাশে। তখন জানা যায় শিলার বাবা মা দুইজনেই মারা গেছেন। তাই সে এখন এমি আর এমির মায়ের সঙ্গেই থাকে। তাদের ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। শিলা তখন জিজ্ঞাসা করে, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল নাকি? তখন এমি মিথ্যা বলে উত্তর দেয়, হ্যাঁ, ম্যাম আজ একটু আগেই ক্লাস শেষ করে দিয়েছেন। ঠিক তখনই সেখানে তাদের ফ্রেন্ড কাইলা এসে যোগ দেয়। কিন্তু শিলা খুব সহজেই ধরতে পারে যে এমি এসব বানিয়ে বলছে। কারণ এই অধ্যাপক কখনোই সময়ের আগে ক্লাস শেষ করেন না। তাই সে সরাসরি এমিকে বলে, আমি নিশ্চিত তুই আবার ইচ্ছা করেই ক্লাস ফাঁকি দিয়েছিস। এমি অবশ্য সঙ্গে সঙ্গে অস্বীকার করে। সে বলে, সবাই বিষয়টা ভুল বুঝছে, সে মোটেও তেমন কিছু করেনি। কিন্তু শেষমেশ এমি সত্যিটা লুকাতে পারেনি। আর তার কথা শুনে শিলা আর কাইলা দুজনেই হেসে লুটুপুটি খেতে শুরু করে। ঠিক তখনই এমির কাছে ছাত্র কল্যাণ অফিস থেকে একটা মেসেজ আসে। সেখানে বলা হয় তাকে এখনই সেই অধ্যাপক দেখা করার জন্য ডেকেছেন।
মেসেজ দেখেই এমির বুক ধড়ফড় করতে শুরু করে। টিচার্স রুমে ঢুকে সে সত্যিই অনেক ধরনের অভিনয় করা শুরু করে এবং অনুরোধ করে, প্লিজ আমাকে আবার গ্রেড স্কুলে পাঠিয়ে দিন। প্রফেসর লিম তাকে থামিয়ে বলেন, আগে আমাকে কথা বলতে দাও। এরপর তিনি জানান, আজ ক্লাসে এমি যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার জন্য তাকে একটা বিশেষ পানিশমেন্ট দেওয়া হবে। সেই পানিশমেন্ট হলো রুজওয়েল কর্পোরেশন যেন তাদের ইউনিভার্সিটিতে বিনিয়োগ করে। সেই বিষয়টি এমিকে গিয়ে বুঝাতে হবে। ইউনিভার্সিটির প্রতিনিধি হিসাবে এই দায়িত্ব তাকে পালন করতেই হবে। এমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, মিস্টার রুজওয়েলের পুরো নাম কি? তখন প্রফেসর লিম উত্তর দেন, তার নাম হলো এজিকিল রুজওয়েল, আর সে হলো রুজওয়েল গ্রুপের সিইও, আর এই হচ্ছে আমাদের মেইন লিড। এরপর তার দারুণ একটা এন্ট্রি দেখানো হয়। বিশাল এক রেড কার্ড নিয়ে সে তার কোম্পানির দিকে যায়। অফিসে ঢুকতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকায়, কারণ এজিকল দেখতে এতটাই সুদর্শন ছিল যে অফিসের প্রায় সব সহকর্মী তার ভক্ত। সে লিফটের সামনে পৌঁছাতেই ভিতরে থাকা কর্মচারীরা দ্রুত নেমে যায়। কেউ তার সঙ্গে একই লিফটে ওঠার সাহস পায় না। এদিকে তার সেক্রেটারি পিছনে পিছনে হাঁটে আর শিডিউলগুলো পড়ে শোনাতে শুরু করে। সেখানে সে বলে একটা ইউনিভার্সিটির সঙ্গে তাদের মিটিং আছে, কিন্তু রিজুয়াল সেটা ক্যান্সেল করে দিতে বলে। এরপর একজন কর্মচারী কিছু প্রোফাইল নিয়ে আসে, কিন্তু 2 মিনিট দেরি করে আসায় এজিকল কোনো দ্বিধা না করেই তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সে সময় এবং শৃঙ্খলার প্রতি খুব বেশি কঠোর ছিল। আমরা দেখি সেখানে রুজওয়েল এমিদের ইউনিভার্সিটির ফাইল খুলে। সেই ফাইলের ভিতরে একটা মেয়ের ফটো ছিল। সেই ফটো আসলে তার এক্সের, যাকে হয়তোবা সে এখনো ভুলতে পারেনি। অন্যদিকে এমি স্কুলে বসে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে নিজের প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু নিকো সেখানে আসে। সে কয়েকবার এমিকে ডাকলেও এমি এতটাই মনোযোগ দিয়ে কাজ করছিল যে কিছুই শুনতে পায় না। তাই নিকো নিজে ইয়ারফোন কানে লাগিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর যখন এমি মাথা তুলে তাকায়, তখন সে নিকোকে পাশে দেখে। সে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু নিকো কিছুই শুনতে পায় না। এমি আবারও তার স্বভাবসুলভ নাটক শুরু করে। সে বলে, মনে হচ্ছে আমি মারা গেছি, না হলে তুমি আমার কথা শুনছো না কেন? হঠাৎ কি কোথাও গুলিবর্ষণ হলো? আমি কি মারা গেলাম? একথা বলেই সে জুড়ে জুড়ে কান্নার অভিনয় শুরু করে। তখন নিকো এসব কিছু খেয়াল করে আর ইয়ারফোন খুলে অবাক হয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরপর সে এমিকে জিজ্ঞাসা করে, তুমি এত মন দিয়ে কি কাজ করছিলে? কিন্তু প্রফেসর লিম আগেই এমিকে কড়া নির্দেশ দিয়েছিল এই দায়িত্বের কথা যেন সে কাউকে না জানায়, তাই এমি বিষয়টা গোপন রাখে। এদিকে আশেপাশের কয়েকজন মেয়ে নিকোকে দেখে মুগ্ধ হয়ে ফিসফিস করতে থাকে, নিকো দেখতে কতটা হ্যান্ডসাম। তখন এমিও বলে, ও সত্যি খুব স্মার্ট। ওর পিছনে অনেক মেয়ে পাগল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ও কাউকেও কোনো পাত্তা দেয় না। আমার তো মনে হয় ও হয়তো গে। এরপর সে সরাসরি নিকোকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? যদি করো তাহলে গিয়ে নিজের মনের কথা বলে দাও। নিকো সঙ্গে সঙ্গেই উত্তর দেয়, এসব কি আজে বাজে কথা বলছো? আমি কাউকেই পছন্দ করি না। এরপর এমি সেখান থেকে চলে যায়। তখন নিকোর বন্ধুরা তার কাছে এসে বলে, তুমি এমিকে কবে বলবে যে তুমি তাকে ভালোবাসো? অর্থাৎ নিকো যে আসলে এমিকে পছন্দ করে সেটা তার বন্ধুরা সবাই জানে, কিন্তু এমি বিষয়টা বুঝতে পারে না। তারপর আমরা দেখি এমির কাজিন বাড়িতে ফিরে আসে, কিন্তু এমি তখনও বাড়িতে ফিরেনি। তাই এমির মা ভীষণ চিন্তায় পড়ে যান। মজার বিষয় হলো, তাকে দেখে মনে হয় এমির দুষ্টুমি আর নাটকীয় স্বভাব পুরোপুরি তার মায়ের কাছ থেকেই এসেছে। তিনি একটার পর একটা আজব কথা বলতে শুরু করেন। আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? নাকি ও মারা গেল? ঠিক সে সময় এমি বাড়িতে ঢুকে বিরক্ত হয়ে বলে, মা, এসব কি উল্টাপাল্টা কথা বলছো? এরপর সে তার মাকে জানায়, আমি প্রেজেন্টেশন তৈরি করার কাজে ব্যস্ত ছিলাম, তাই ফিরতে দেরি হয়েছে। সোমবারের মধ্যেই আমাকে এই প্রেজেন্টেশন জমা দিতে হবে, তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। পরের দিন এমি সাহস করে রুজওয়েল গ্রুপের অফিসে পৌঁছে যায়। তার একটাই লক্ষ্য, সরাসরি এজিকল রুজওয়েলের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের জন্য বিনিয়োগের প্রস্তাব দেওয়া। এমি যখন রুজওয়েল গ্রুপের অফিসের সামনে পৌঁছায়, বিশাল ভবনটা দেখে সে একেবারে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, এত বড় কোম্পানি, যাই হোক ভিতরে গিয়ে চেষ্টা করেই দেখি। কিন্তু গেটে থাকা নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে দেয়। সে জিজ্ঞাসা করে, আপনার কি এন্ট্রি পাস আছে? পাসওয়ার্ড ছাড়া ভিতরে যাওয়া যাবে না। এমি আবারও স্বভাবসুলভ বোকাশোকা উত্তর দেয়। সে বলে, পাসওয়ার্ড আছে তো, আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ডই তো 5।
এসব শুনে নিরাপত্তারক্ষী বিরক্ত হয়ে বলে, আপনার কি মাথা খারাপ? এসব কি বলছেন? এসব কিছু বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। হতাশ হয়ে এমি বাইরে এসে ভাবতে থাকে, মনে হচ্ছে এবার আর আমার মিশন সফল হবে না। এমন সময় সে রাস্তা পার হতে শুরু করে। ঠিক তখনই সামনে দিয়ে রুজওয়েলের গাড়ি আসছিল। যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি, তবুও এমি রাস্তার মাঝখানেই বসে চিৎকার করতে শুরু করে, আমি মারা গেছি। রুজওয়েল তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসে অবাক হয়ে বলে, আপনি কি করছেন? এমি তার দিকে তাকিয়ে বলে, তাহলে কি আমি সত্যি মারা গেছি? আপনি নিশ্চয়ই সেই ফেরেশতা যিনি আমাকে স্বর্গে নিয়ে যেতে এসেছেন। এরপর সে রুজওয়েলের সুদর্শন চেহারা দেখে মুগ্ধ হয়ে বলে, বাহ, এই ফেরেশতা তো অনেক বেশি হ্যান্ডসাম। এসব বলেই সে রুজওয়েলের দুই গাল টেনে ধরতে শুরু করে। রুজওয়েল বিরক্ত হয়ে বলে, এসব কি আজেবাজে কথা বলছেন? তখন এমি চারপাশ তাকিয়ে বুঝতে পারে সে আসলে জীবিত আছে। ঠিক সেই সময় একটা ছোট্ট ছেলে রুটি বিক্রি করতে সেখানে আসে। ছেলেটিকে দেখে এমি আবার ভুল বুঝে বসে। সে মনে করে এই বাচ্চাটি রুজওয়েলের ছেলে। সে সঙ্গে সঙ্গে রুজওয়েলকে বকাঝকা করা শুরু করে আর বলে, আপনি কেমন বাবা? নিজে এত ভালো পোশাক পরেছেন আর ছেলের এই অবস্থা। কিন্তু ছেলেটা তাড়াতাড়ি বুঝিয়ে বলে যে এই লোকটি তার বাবা না, আর সে শুধু কিছু টাকার জন্য এখানে এসেছে যাতে করে সে কোনো কিছু কিনে খেতে পারে। এমির এসব শুনে মন অনেক নরম হয়ে যায়। তাই সে তার কাছে থাকা সব টাকা ছেলেটার হাতে তুলে দেয়। টাকা দেওয়ার পর অবশ্যই তার নিজের হুঁশ ফিরে। আরে, এখন তো আমার কাছে আর 1 টাকাও নেই, আমি বাড়ি যাব কিভাবে? রুজওয়েল তখন তাকে শান্তভাবে গাড়িতে বসতে বলে, কিন্তু এমি আবারও ভুল বুঝে ফেলে। সে সরাসরি রুজওয়েলের পিঠের উপর চড়ে বসে। রুজওয়েল তাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে বলে, আপনি কি করছেন? আমি আপনাকে গাড়িতে বসতে বলেছি, আমার উপর না। এরপর এমি গাড়িতে উঠে বসে ঠিকই, কিন্তু এবার গিয়ে সে ড্রাইভারের সিটে বসে। রুজওয়েল বিরক্ত হয়ে বলে, আপনার কি মাথা খারাপ? গাড়ি আপনি চালাবেন নাকি আমি? নিচে নামুন, ড্রাইভারের সিটে আমি বসবো। তখন এমি ড্রাইভারের সিট থেকে নেমে গিয়ে অন্য একটি সিটে বসে। গাড়িতে বসার পর যখন গাড়ি চালানো শুরু হয়, এমি প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রুজওয়েল উত্তর দেয়, হসপিটালে। এমি অবাক হয়ে সঙ্গে সঙ্গে বলে, আমি তো একদম ঠিক আছি। এরপর সে একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু আমাদের হিরো কোনো উত্তরই দেয় না। তবুও এমির বকবকানি থামে না। সে নিজের পরিচয় দিয়ে বলতে শুরু করে, আমার নাম এমি ক্রুমেরো। তারপর তার লাইক ডিসলাইক সম্পর্কে বলা শুরু করে। এভাবে সে নিজের সম্পর্কে অনেক কিছু বলতে থাকে, কিন্তু রুজওয়েল পুরো সময়টাই নীরব থাকে। হঠাৎ এমি বলে, আসলে ড্রাগসের একটা ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম, তাই আমাকে এখানে আসতে হয়েছে। ড্রাগস শব্দটা শুনেই রুজওয়েল প্রথমবারের মতো আগ্রহ দেখিয়ে জিজ্ঞাসা করে, ড্রাগস? এমি ভাবতে থাকে। অবশেষে সে কথা বলতে শুরু করেছে, তাই সে পুরো বিষয়টা খুলে বলে, আমাকে রুজওয়েল গ্রুপের সঙ্গে দেখা করে তাদের আমাদের ইউনিভার্সিটিতে বিনিয়োগ করতে রাজি করতে হবে। আর এর জন্য আমি এজিকিল রুজওয়েলের সঙ্গে দেখা করতে এসেছি। এরপর সে হাসতে হাসতে বলে, আমার তো মনে হয় এজিকিল রুজওয়েল নিশ্চয়ই মোটা খাটো আর দেখতে কুৎসিত ধরনের একজন লোক হবে। বেশিরভাগ সিইওরা যেমন হয়। নিজের সম্পর্কে এমন মন্তব্য শুনে রুজওয়েল সঙ্গে সঙ্গে জুড়ে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। তারপর ঠান্ডা গলায় বলে, গাড়ি থেকে নেমে যান। কিন্তু এমি ইনোসেন্ট ফেস নিয়ে বলে, আমি তো নামতে পারবো না, আমার কাছে আর কোনো টাকা নেই। আপনি তো দেখেছেন সব টাকা ওই ছেলেটাকে দিয়ে দিয়েছি, এখন আমি বাড়ি ফিরবো কিভাবে? বিরক্ত হয়ে রুজওয়েল নিজের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিয়ে বলে, এই নিন, এগুলো দিয়ে আরাম করে বাড়ি চলে যান। কিন্তু এমি আবারও বলে, না, আমি এভাবে বাড়ি যেতে পারবো না, আমাকে একটা ম্যাপ দিন, আমি রুজওয়েল গ্রুপে যেতে চাই। রুজওয়েল কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, ওয়েট করো। এরপর সে গাড়ি ঘুরিয়ে সরাসরি রুজওয়েল গ্রুপের অফিসের সামনে নিয়ে আসে। অফিসের সামনে গাড়ি থামতেই এমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে কাজ করেন? এমি অফিসের সামনে গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে বলে, তাহলে তুমি এখানে কাজ করো? আমার তো মনে হচ্ছে তুমি এই কোম্পানির ড্রাইভার। রুজওয়েল কিছু না বলে শুধু বলে, আমার পিছনে পিছনে আসুন। এমি ভিতরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু আগের সেই নিরাপত্তারক্ষী আবার তাকে থামিয়ে দেয়। সে বলে, আপনার এন্ট্রি পাস নেই, তাই আপনি ভিতরে যেতে পারবেন না। একথা শুনে এমি সেখানে বসে পড়ে কান্না করা শুরু করে। এখন আমি কি করব? ঠিক তখনই রুজওয়েল ফিরে এসে দেখে এমি সেখানেই উল্টো দিক হয়ে বসে কান্না করছে। সে বিরক্ত হয়ে বলে, আমি তো বলেছিলাম আমার পেছনে পেছনে আসতে, তাহলে এখানে কি করছো?
এমি অসহায় মুখে বলে, উনি আমার কাছে পাসওয়ার্ড মানে পাস চাইছেন, কিন্তু আমার কাছে তো কোনো পাস নেই, আমি ভিতরেই যাব কিভাবে? এই কথা শুনে রুজুয়েল সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তাকারীকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। সে বলে, তুমি ওর কাছে পাস চাইছো, দেখতে পাও না ও আমার সঙ্গে এসেছে? এই কথা বলেই সে আবার ভিতরের দিকে হাঁটতে শুরু করে। আর এমি সেই গার্ডকে সান্ত্বনা দিয়ে বলে, আরে চিন্তা করো না, ও শুধু একজন ড্রাইভার, ওর কথা এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, তুমি আবার এখানেই চাকরি করবে। রুজুয়েল আবার ফিরে এসে বিরক্ত হয়ে বলে, আর কতবার বলবো আমার পেছন পেছনে আসুন। অফিসের ভিতর ঢুকতেই সবাই রুজুয়েলকে সম্মান করতে থাকে। এটা দেখে এমি অবাক হয়ে বলে, একজন ড্রাইভারকে সবাই এত সম্মান দিচ্ছে কেন? তারপর নিজেই উত্তর খুঁজে বের করে, ওহ বুঝেছি, তুমি নিশ্চয়ই এজিকল রুজুয়েলের ব্যক্তিগত ড্রাইভার, তাই সবাই তোমাকে এত সম্মান করে। এমির এই ভুল ধারণা শুনে রুজুয়েল আবারও বিরক্ত হয়ে যায়। তারপর দুইজন রুজুয়েলের কেবিনে পৌঁছায়। ভিতরে ঢুকেই বিশাল অফিসটা দেখে এমি অবাক হয়ে বলে, ওয়াও, এই অফিসটা তো আমার পুরো বাড়ির চেয়েও বড়। এরপর রুজুয়েল নিজের লকার খুলে একটি ছোট্ট চকচকে গয়নার বাক্স বের করে এমির হাতে দিয়ে বলে, এটা পরে নিন। এমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি, তুমি কি আমাকে ক্ষতিপূরণ দিচ্ছ? তারপর সে বাক্স খুলে দেখে ভিতরে থাকা আংটিটি আসল হীরার তৈরি। এদিকে স্কুলে এমির বন্ধু আর তার কাজিন এম চিন্তায় পড়ে যায়। তারা বলতে থাকে, এমি কোথায় গেল, চলো ওকে ফোন করি। তারপর তারা সঙ্গে সঙ্গে এমিকে ফোন দেয়। ফোন ধরতেই জিজ্ঞাসা করে, এমি তুমি এখন কোথায়? যখন এমির ফ্রেন্ডরা এমিকে কল করে তখন রুজুয়েল কেবিনের মধ্যে ছিল না। তারপর আমরা দেখি রুজুয়েল কেবিনের বাইরে থেকে ভিতরে ফিরে আসে। এমিকে ফোনে কথা বলতে দেখে সে জিজ্ঞাসা করে, আপনি কার সঙ্গে কথা বলছেন? ওই পাশ থেকে আবার তার বন্ধুরা জানতে চায়, এমি বলো তো তুমি এখন কোথায়? বন্ধুরা যখন বারবার জানতে চাইছিল, এমি তুমি এখন কোথায়, তাই এমি তাদের উত্তর দিতে যায়। কিন্তু ঠিক তখনই রুজুয়েল হঠাৎ তার হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। এরপর সে বলে, আমি তো বলেছিলাম আমি যে রিংটা দিয়েছি সেটা পরে নিন। এমি রিংটা পরে মুগ্ধ হয়ে বলে, বাহ, এটা তো ভীষণ সুন্দর। ঠিক তখনই একজন সহকারী খাবার নিয়ে কেবিনে ঢুকে। তাকে দেখে এমি হঠাৎ লুকিয়ে পড়ে। রুজুয়েল অবাক হয়ে চারিদিকে খুঁজতে থাকে, এই মেয়েটা আবার গেল কোথায়? সে টেবিলের নিচে তাকিয়ে দেখে এমি সেখানে লুকিয়ে আছে। এমি তাড়াতাড়ি বলে, আমি ভেবেছিলাম এখানে একটা তেলাপোকা আছে, তাই নিচে নেমেছিলাম। কেবিনে থাকা মহিলা সেক্রেটারির চোখ তখন এমির হাতে থাকা হীরার রিংয়ের উপর পড়ে। এত দামি রিং সে দেখে অবাক হয়ে যায়। তার এরকম রিয়াকশন দেখে রুজুয়েল তাকে বলে, আপনি এখন বাইরে যান। সেক্রেটারি বাইরে গেলে এমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, উনি কে ছিলেন? উনি কি মিস্টার রুজুয়েল? রুজুয়েল কপালে হাত দিয়ে বলে, আপনি কি সত্যি পাগল? উনি একজন মহিলা, একজন মহিলা আবার মিস্টার রুজুয়েল কিভাবে হবেন? এমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এত রাগ করছো কেন? নাকি তুমি মিস্টার রুজুয়েলকে পছন্দ করো? একথা শুনে রুজুয়েল প্রায় চিৎকার করেই বলে, আমি গে নই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তবু এমি হাল ছাড়ে না। সে রিকোয়েস্ট করে, প্লিজ তুমি তো এই কোম্পানির ড্রাইভার, আমাকে একবার মিস্টার রুজুয়েলের সঙ্গে দেখা করিয়ে দাও না। রুজুয়েল মজা করে বলে, তাহলে খুঁজে বের করো তাকে। এমি অবাক হয়ে বলে, কি, উনি কি হারিয়ে গেছেন? তাহলে প্লিজ আমাকে উনাকে খুঁজে পেতে সাহায্য করো, ওনার সঙ্গে দেখা না হলে আমার স্কলারশিপের কি হবে? রুজুয়েল শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তারপর সে বলে, আগে রাতের খাবার খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তাই রুজুয়েল নিজেই এমিকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে বসে এমি বলে, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছ, এতে কি তোমার বস রাগ করবে না? এরপর সে মনে মনে ভাবে, অনেক রাত হয়ে গেছে, মা নিশ্চয়ই আমাকে খুব বকবেন। কিন্তু পরক্ষণেই নিজেকে আবার সান্ত্বনা দিয়ে বলে, তাতে কি হয়েছে, তুমি তো কথা দিয়েছ মিস্টার রুজুয়েলকে আমার জন্য রাজি করানোর চেষ্টা করবে, এইটুকুই আমার জন্য অনেক। মায়ের একটু বকা খেলে সমস্যা নেই। তখন রুজুয়েল হঠাৎ জিজ্ঞাসা করে, যদি মিস্টার রুজুয়েল শেষ পর্যন্ত ইনভেস্ট না করেন তাহলে কি হবে? এমি সঙ্গে সঙ্গে অনেকটা নার্ভাস হয়ে যায় আর বলে, প্লিজ এমন কথা বলবেন না। এমি ইমোশনাল ভয়েসে বলে, আমার পুরো পড়াশোনাই এই ইনভেস্টের উপর নির্ভর করছে। যদি মিস্টার রুজুয়েল আমাদের ইউনিভার্সিটিতে বিনিয়োগ না করেন তাহলে ভবিষ্যতে আমার ভালো কোনো চাকরি পাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। রুজুয়েল হালকা বিরক্ত হয়ে বলে, তুমি সত্যি অনেক বেশি কথা বলো। তারপর তারা এমির বাড়ির সামনে পৌঁছে যায়।
বাড়িতে ঢুকতেই এমির মা আর তার কাজিন একসঙ্গে বিভিন্ন প্রশ্নের বন্যা বইয়ে দেয়। এই ছেলেকে, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কি তোমার বয়ফ্রেন্ড? এমি তাড়াতাড়ি মাথা নেড়ে বলে, না মা, ও আমার বয়ফ্রেন্ড না, ওর নাম জ্যাক। রুজুয়েলের আসল পরিচয় আর নাম না জানার কারণে এমি তাকে জ্যাক নামেই পরিচয় করিয়ে দেয়। এরপর এমির মা তাকে ভিতরে আসার জন্য বলেন, কিন্তু এমির কাজিন খুব একটা পাত্তা দিচ্ছিল না। সে অনেকটা বিরক্তিকর আচরণ করছিল। মানে সে বলছিল হয়তোবা উনি অনেক ব্যস্ত এবং উনি চলে যেতে চাইছেন। তারপর রুজুয়েল ভদ্রভাবে বলে, না, আজ আর ভিতরে আসতে পারছি না, আমার একটু কাজ আছে। তবে পরে অবশ্যই একদিন আসব। সবাইকে বিদায় জানিয়ে সে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠেই সে নিজের সেক্রেটারিকে ফোন দিয়ে নির্দেশ দেয় ইউনিভার্সিটির সঙ্গে যে মিটিংয়ের কথা ছিল সেটা যাতে বাতিল না করে। আমি তাদের প্রস্তাব শুনতে রাজি আছি, ওদের ফোন করে জানিয়ে দিও। আর সে নির্দিষ্টভাবে বলে দেয় যে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে প্রতিনিধি আসবে তার নাম যেন এমি হয়। আর এর সাথেই এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়।